বেরিয়ে পড়েছিলাম নবমীর দিন একটু ঠাকুর দেখতে কলকাতাতে। 64 পল্লী, 66 পল্লী, দেশপ্রিয় পার্ক, ম্যাডক স্কোয়ার, হাজরা পার্ক সহ অনেকগুলোই ঠাকুর প্রায় দেখে ফেললাম। নবমীর দিন অতও ভিড় ছিল না, টুকটাক ঠাকুর দেখে আবার রাত্রে বাড়ি ফিরে এলাম। কলকাতায় ছোট পুজো হোক বা বড় পুজো, প্রত্যেকটা প্যান্ডেলই প্রত্যেকটার থেকে আলাদা এবং প্রত্যেকটা যে যার কাছে খুব সুন্দর এবং স্পেশাল, এবং প্রত্যেকটা প্রতিমার মুখ অসাধারণ। এক প্যান্ডেলের বাইরে আমরা দেখতে পেলাম কিছু মানুষ খুব সুন্দর গান করছে, তাদের গলাও অসাধারণ এবং প্রচুর লোক দাঁড়িয়ে সেই গান দেখছে। আমরাও কিছুক্ষণ সেই গান উপভোগ করে নিলাম। খুব ভালো লাগলো এরকম গান শুনতে প্যান্ডেলের বাইরে। আমি এই প্রসঙ্গে একটা কথা অ্যাড করতে চাই যে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো একটা আলাদা জায়গা রয়েছে। মানে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো বা কলকাতার দুর্গাপুজো কিন্তু একটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। কেন ডিফারেন্ট? কারণ হচ্ছে সাধারণত আমি যদি অন্য যে কোনো পুজোর কথা বলি, এই পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো পুজো, সেটা অনেক ধুমধাম করে, যত বড় ধুমধাম করেই হোক না কেন, সবাই আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, মানে বাইরে যারা যায় তারা অ্যাজ এ ডিভোটি, মানে ভক্ত হিসাবে ভগবানের দর্শনে যাচ্ছে। কলকাতায় দুর্গাপুজোয় এত শয়ে শয়ে লোক, লাখ লাখ লোক, হাজার হাজার লোক, সারা দিন সারা রাত ভোর, মানে কখনো বিরতি নেই। ভালো করে ভেবে দেখতে গেলে আমরা সবাই ভক্ত হিসেবে তো যাচ্ছি, কিন্তু তার থেকে বেশি ভক্তদের মধ্যে যে শিল্পী সত্তা, সেইটা অনেক ইম্পর্টেন্ট। আমরা সবাই শিল্প দর্শনে বেরোই দুর্গাপুজো দেখতে গিয়ে, তাই নয় কি? আমরা সারা রাত জেগে জেগে কি ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে যাচ্ছি? সে তো ঘরেও নেওয়া যায় বা পাশের পাড়ার ঠাকুরের কাছেও নেওয়া যায়, বাট we are visiting pandals to pandals just to experience the art. আমরা মানে সেই মানে গোগ্রাসে আমরা আর্ট গিলছি। এই আর্টটাকে উপভোগ করার জন্য এত মানুষ, প্রত্যেকটা মানুষ, ছোট থেকে একদম বুড়ো অবধি সকলে, প্রত্যেকের মধ্যেই, এটা কিন্তু শুধুমাত্র বাঙালি জাতির মধ্যেই রয়েছে, এটা একটা জিনের অংশও বলতে পারেন। এরা মানে আমরা হচ্ছে নিজেদের ব্যাপারে বলছি বলে তা নয়, কিন্তু যখন আমরা একটা প্যান্ডেল ভিজিট করি আমরা দেখি ওয়াও কি সুন্দর করে সাজিয়েছে, ওয়াও এইখানে আর্টটা কিরকম করেছে, এইখানে এই ডিজাইনটা কিভাবে করলো, কোন মাইন্ডসেটে শিল্পী এটা ভেবে এই ধরনের ডিজাইন করেছে, কি বলতে চাইছে শিল্পী এটার মাধ্যমে। এইটা কিন্তু যে প্রকৃতপক্ষে একজন শিল্পী, সেও ভাবে এই ভাবনা দিয়ে, যে শিল্পী নয় তার মধ্যেও একটা সুপ্ত শিল্পী সত্তা রয়েছে, যেটা জেগে ওঠে, অটোমেটিক জেগে ওঠে। এটা বাঙালির ডিএনএ তে রয়েছে। আর সারা পৃথিবীতে আমার মনে হয় না এত ভিড় করে কেউ শিল্প বা আর্ট গিলতে যায় এইভাবে, না আমরা গোগ্রাসে আর্ট গিলতে যাই। দ্যাটস ট্রু। আর এই কলকাতার পুজো বা বিশেষ করে কলকাতার পুজো, এটা বিশেষ করে কলকাতার পুজোয় এত স্পন্সর্স, এত স্টলস, এত ক্রেতা বিক্রেতা, এত বড় বাজেটের পুজো, ভাবলেও অবাক লাগে যে মাত্র এই 7 থেকে 10 দিনের একটা উৎসবে 80 থেকে 85 হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন হয়, উইচ ইজ আ গ্লোবাল রেকর্ড। এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। কলকাতার পুজো একটা স্পেশাল পুজো, পশ্চিমবঙ্গের দুর্গাপুজোটা অবশ্যই স্পেশাল, যেটা একটু আগেই বললাম। আর কলকাতার পুজো আরো স্পেশাল, আরো স্পেশাল। এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা টালা প্রত্যয় এই বছর 100 বছর
পূর্তি উপলক্ষে এদের যে থিমটা সেটা হচ্ছে যে আমরা খাবারে বিষ মেশাচ্ছি। মানে এইখানে মা দুর্গার পায়ের নিচে খেয়াল করে দেখলে একটু পরে দেখতে পাবেন যে মহিষাসুর নেই। মহিষাসুর কে? আমাদের জীবনে মহিষাসুর হচ্ছে আমরা যে এই জেনেটিক্যালি মডিফাইড বা খারাপ বীজ নিয়ে আসছি বা কীটনাশক দিচ্ছি, সেইগুলো আমাদের জীবনে মহিষাসুর। এইভাবে যে থিঙ্কিংটা, এইটাই কিন্তু অন্যান্য পুজো থেকে দুর্গা পুজো, কলকাতার বিশেষ করে থিমের দুর্গা পুজো দুটো জিনিসকে আলাদা করে। এটা অনেকে এই থিম পুজোর বিরোধী, কিন্তু এই শিল্পী সত্তাটা একজন কত বড় মাপের শিল্পী কাজ করছেন এই পুরো পুজোটাকে মেনটেন করার জন্য। সে প্রত্যেকটা দর্শকের মধ্যে যে শিল্পী নয় তারও শিল্প সত্তাটাকে টেনে বার করে আনছে। এই ডিএনএটা বাঙালির মধ্যেই আছে, আর কোথাও নেই। আর ভেবে দেখুন এই এত কষ্ট করে এত সুন্দর। আবার এই বাঙালি যখন মুম্বাইয়ের গণেশ পুজো দেখবে, এই বাঙালি যখন নৈহাটির বড়মার কাছে যাবে, বড়মার পায়ের তলায় গিয়ে হাউ হাউ করে কাঁদবে চোখের দিকে, মায়ের চোখের দিকে তাকিয়ে, তখন কিন্তু সে তার আর শিল্প সত্তা নিয়ে যাবে না। তখন আর সে তার বাঙালি কিন্তু আর শিল্প খুঁজবে না, তখন সে পুরোপুরি একটা অন্য সত্তা, ভক্ত সত্তা, কমপ্লিটলি ডিফারেন্ট পার্সোনালিটি। তখন এই শিল্প সত্তা মানে ওই জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, মানে এই থিমের পুজোর সময় জেগে ওঠে। আর গোটা জাতি রাত জেগে ঠাকুর দেখে, এইটা হচ্ছে ব্যাপার। অনেকে আছে যারা কলকাতার পুজো কখনো দেখেনি, থিমের পুজো এইভাবে মাস একটা ওয়েতে কখনো হয়তো দর্শন করেনি, তারা এই ব্যাপারটা বুঝবে না। তারা যখন আসবে না, তারাও তাদের মধ্যে থেকেও শিল্প সত্তা বেরিয়ে আসবে। এই মণ্ডপটাকে সাজানোর জন্য একটা আস্ত নৌকাকে নিয়ে আসা হয়েছে। ছোটখাটো নৌকা নয়, রীতিমতো বড় নৌকা। এটা হচ্ছে নালিকুলের একটা পুজো, দেখছেন নৌকার এপাশ আর ওপাশ। বাঙালির যে এই শিল্প সত্তা, এই শিল্প সত্তাটা আস্তে আস্তে মানে কমতে থাকে ঠিক নবমীর শেষের সময়টা। আবার যখনই দশমী শুরু হয়ে যায় তখনই মন ভারাক্রান্ত। কেন? মায়ের বিসর্জন হবে, মা চলে যাবে। তখন কিন্তু বাঙালির কাছে মা দুর্গা আর কোনো ঠাকুর দেবতা ব্যাপার নয়, সে কিন্তু ঘরের মেয়ে। ঘরের মেয়ে বহুদিন পর এসেছিল, 1 বছর পর আবার আসবে, সে চলে যাচ্ছে। তখন সেই মাকে বরণের প্রস্তুতি, তাকে মিষ্টি খাওয়ানোর প্রস্তুতি, এবং আমি হাউ হাউ করে লোককে কাঁদতে দেখেছি। মা দুর্গার প্রতিমাকে জড়িয়ে ধরে বিসর্জন হয়ে যাবে বলে কাঁদছে। নর্মালি ভেবে দেখতে গেলে কাঁদার কি আছে, আবার তো পরের বছর আসবে, কিন্তু না, ঘরের মেয়ে ঘরের মেয়ে। তখন মা দুর্গা মানে একটা অন্য রূপে বাঙালির কাছে ধরা দেয়। আর আমার মনে হয় যে মা দুর্গাও হয়তো এটা ভালোবাসে। শুধু মা দুর্গা নয়, আমি অনেক ক্ষেত্রেই দেখেছি নৈহাটির বড় মা যখন বিসর্জন হয় লোকে হাউ হাউ করে কাঁদছে। কি কারণে কাঁদছে? আবার তো আসবে পরের বছর, কাঁদার কি আছে? মানে যখন আপন ছেড়ে যায় তখনই কান্না আসে। কোনো একটা বস্তু মানে মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি কখনো অতটা দুঃখ হয় না, দুঃখ হয় আপনজন ছেড়ে গেলে। বাঙালির কাছে মা দুর্গা এতটা আপন, এইটাই হচ্ছে স্পেশাল আমাদের বাঙালির দুর্গা পুজো। যাই হোক, অনেক বকবক করলাম। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এরকম ভিডিও নিয়ে আমরা আবার